সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আমি সাদর সম্ভাষণ জানাই। আজ আমি যে ক্লাসটি নিব সেটা হচ্ছে বিবিএ অনার্স প্রথম বর্ষ যারা ভর্তি হয়েছে এবার, তাদের জন্য আমরা নতুন করে অনলাইন ক্লাস শুরু করেছি। যেহেতু তোমাদের ক্লাস এখনও শুরু হয়নি সরাসরি গিয়ে, তাই আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো আমরা যতদিন পারি নিব। তাই আজ আমার সাবজেক্ট হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, ক্লাস বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার, চ্যাপ্টার 2, টপিক হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্রসেস। আমার এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্রসেস করার আগে আমাদের জানতে হবে, যেহেতু তোমাদের এটা প্রথম ক্লাস, তাই এই প্রথম ক্লাসে আমরা কোন রাইটারের বই পড়ব, কি করব, সব কিছু তোমাদের জানাতে হবে। আমাদের প্রথম কথা হচ্ছে যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং মানে হিসাব বিজ্ঞান নীতিমালা এম এ কালামের বইটা পড়ব। আমি বইটার ছবি তোমাদের দেখাচ্ছি। এম এ কালামের বই, এই বইটা তোমরা ক্লাসে কিনবা এবং এই বইটাই তোমরা ফলো করবা, কারণ বইটা খুব সুন্দর। সারা বাংলাদেশে এই বইয়ের খুব কদর, আর এই বইয়ের মাধ্যমেই তোমরা ভালো রেজাল্ট করার পূর্ণ নিশ্চয়তা পাবা। এটা অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট দুই ডিপার্টমেন্টের জন্যই এম এ কালামের বই। এই এম এ কালামের বইটা তোমরা অবশ্যই কিনবা। আর এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ে তোমাদের কি কি আছে, কোন কোন চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের ধারণা একটু দিতে চাই আমি। মোট 10টা চ্যাপ্টার আছে আমাদের এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ে। 10টা চ্যাপ্টার আছে, তার ভিতরে আমরা বেশিরভাগই চ্যাপ্টারগুলো তোমাদের করিয়ে দিই। তাই হিসাবের প্রাথমিক যে ধারণাটা, এই ধারণাটা তোমরা 9, 10 এবং ইন্টারমিডিয়েটে শুরু করেছো, পড়েছো। তারপরেও আমরা এটা একটু তোমাদের জানাবো যে হিসাব বিজ্ঞানের জনকের নাম কি। অনেকেই পড়ে আসছো, কিন্তু এই জনকের নামটা অনেকেই পারে না। হিসাব বিজ্ঞানের জনকের নাম লোকা প্যাসিওলি। তার বাড়ি ছিল ইটালিতে, ইটালির ভ্যানিস শহরে। তিনি ছিলেন একজন গণিত শাস্ত্রবিদ এবং ধর্মযাজক। তিনি 1494 খ্রিস্টাব্দে হিসাব বিজ্ঞানের উপর একটা বই, 2 তরফা দাখিলা পদ্ধতির উপর একটা বই লেখেন। সে বইটির নাম হচ্ছে সুমারি অ্যারিথমেটিকা, জিওমেট্রিকা, প্রপোর্শনেট অ্যান্ড প্রপোর্শনলিটা। এই আছে মোটামুটি হিসাব বিজ্ঞান জনকের একটু সংক্ষিপ্ত জীবনী। আর এখন আমরা কোন কোন চ্যাপ্টারগুলো করব, সেই চ্যাপ্টারগুলো একটু লিখবো এখানে, যে তোমাদের বইয়ের ভিতরে কোন কোন চ্যাপ্টার আছে। চ্যাপ্টার 1 নম্বর আছে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং। 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্রসেস। 3 নম্বর হলো প্রসেসিং অ্যাকাউন্টিং ডাটা। 4 নম্বর হলো দ্য লেজার। 5 হলো দ্য ট্রায়াল ব্যালেন্স। 6 হলো অ্যাকাউন্টিং সিস্টেম। 7 হলো ফাইনাল অ্যাকাউন্টস। 8
8 হলো অ্যাকাউন্টিং ফর অ্যাসেট, অ্যাসেটস। 9 হলো অ্যাকাউন্টিং ফর লায়াবিলিটিস, লায়াবিলিটিস। 10 হলো অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ। এটা হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এটা আমাদের এই সিলেবাসটা, যে কোন কোন অধ্যায়গুলো আমরা করব। এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের জন্য, যে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্রসেস, অ্যাকাউন্টিং প্রসেসিং অ্যাকাউন্টিং ডাটা, দ্য লেজার, দ্য ট্রায়াল ব্যালেন্স, অ্যাকাউন্টিং সিস্টেম, ফাইনাল অ্যাকাউন্টস, অ্যাকাউন্টিং ফর অ্যাসেটস, অ্যাকাউন্টিং ফর লায়াবিলিটিস, অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ। এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের জন্য। আর অ্যাকাউন্টিংয়ের জন্য এর ভিতর থেকে আমাদের কমন যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো আমরা মোটামুটি আপাতত করব। তার ভিতরে আমরা অ্যাকাউন্টিং ফর ইকুয়েশনটা নিয়ে একটু আলোচনা করব। অ্যাকাউন্টিং ফর ইকুয়েশন, অ্যাকাউন্টিং ফর ইকুয়েশন হচ্ছে, আচ্ছা তার আগে তোমরা এইগুলো একটু দেখে নাও ডাটাগুলো। এর ভিতর থেকে কমন আমাদের আছে যেটা আছে অ্যাকাউন্টিং ইকুয়েশন, ব্যালেন্স শিট ইকুয়েশন, যেটাকে আমরা বলি হিসাব বিজ্ঞান সমীকরণ বা উদ্বৃত্তপত্র সমীকরণ। এই হিসাব বিজ্ঞান সমীকরণটা আমরা সাধারণত 6টি উপাদানে তৈরি, সেটা আমরা একটু লিখে ভেঙে দেখাই। হিসাব সমীকরণ যেটা এ সমান সমান এল প্লাস ওই প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তাহলে হিসাব সমীকরণটা আমার 6টি উপাদানে বিভক্ত। একটা আছে এ সমান সমান এ মানে অ্যাসেট, এল মানে লায়াবিলিটিস, ওই মানে অনার্স ইকুইটি, আর আছে রেভিনিউ, ই আছে এক্সপেন্সেস, ডি আছে ড্রয়িংস। এই 6টি উপাদানে আমাদের বিভক্ত অ্যাকাউন্টিং ইকুয়েশনটা। অ্যাকাউন্টিং ইকুয়েশনটার 6টি উপাদানের ভিতরে আমরা রুলস ফর অ্যাকাউন্টিং ইকুয়েশন এখন দেখব। রুলস ফর অ্যাকাউন্টিং ইকুয়েশন। এর ভিতর থেকে আমরা প্রথমে দেখব রুলস ফর অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশনটা রুলসটা আছে 9টা মোট। যেমন কোনো সম্পদ আমরা বাকিতে ক্রয় করি, কোনো সম্পদ নগদে ক্রয় করি, কোনো সম্পদ মালিক দ্বারা ক্রয় হয়, আবার কোনো অ্যাসেট নগদে ক্রয় করি, কোনো অ্যাসেট বাকিতে ক্রয় করি, কোনো অ্যাসেট মালিকের দ্বারা ক্রয় করা হয়, আবার কিছু এক্সপেন্সেস নগদে হয়, কিছু বাকিতে হয়, আর কিছু মালিকের দ্বারা হয়, আবার কিছু রেভিনিউ যেমন ইনকামটা নগদে হয়, আবার বাকিতেও ইনকাম হয়, আর ড্রয়িংসটা সাধারণত নগদে উত্তোলন করা হয়। এইগুলো নিয়ে আমাদের অ্যাকাউন্টিংয়ের ইকুয়েশান। তাহলে আমরা অ্যাসেট পারচেস অন ক্যাশ একটু দেখি আমরা। 1 নম্বর রুলসটা assets purchase on cash।
যদি নগদে আমরা কোনো অ্যাসেট ক্রয় করি তাহলে সেটা কি ঘটনা ঘটে? নগদে ক্রয় করলে দ্য অ্যাসেট প্লাস দ্যাট অ্যাসেট প্লাস দ্যাট অ্যাসেটস প্লাস ক্রয় করলে নগদ টাকা চলে যায় ক্যাশ মাইনাস। এভাবে আমরা দেখাবো আমাদের রুলসগুলো, দ্য রুলস ফর অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাসেট আবার যদি আমরা বাকিতে ক্রয় করি, দ্য অ্যাসেটস পারচেস অন অ্যাকাউন্ট। 2 নম্বর আমরা অ্যাসেটস পারচেস অন অ্যাকাউন্ট। আমরা যদি ধারে ক্রয় করি কোনো সম্পদ তাহলে সেক্ষেত্রে কী হবে? দ্যাট অ্যাসেট প্লাস, মানে যে সম্পদটা আমরা ক্রয় করব সেটা আমরা দ্যাট অ্যাসেটস প্লাস, আর অ্যাকাউন্টস পেয়েবল প্লাস, দায়ের পরিমাণটা বেড়ে যাবে। ভালো করে দেখো, এরপরে আমরা মিনিংগুলো জানবো। এরপর আমরা চলে যাব অন্য সূত্রে। এই নম্বর হচ্ছে অ্যাসেটস পারচেস বাই ওনার্স। মালিকের দ্বারা যখন কোনো সম্পদ ক্রয় করা হয়, মালিক যা দেয় সেটা আমার ক্যাপিটাল হিসেবে পরিগণিত হয়, তাহলে দ্যাট অ্যাসেট প্লাস ক্যাপিটাল প্লাস। চার নম্বরে আমার হচ্ছে এক্সপেন্সেস পেইড অন ক্যাশ। এক্সপেন্সেস পেইড অন ক্যাশ। যদি আমরা নগদে কোনো এক্সপেন্স করি তাহলে প্রদান করি তাহলে ক্যাশ মাইনাস ক্যাপিটাল মাইনাস। পাঁচ নম্বরে হচ্ছে এক্সপেন্স পেইড অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট শব্দের অর্থ ধারে। আমার ধারে যখন আমরা এক্সপেন্সেস করি তখন ঘটনাটা কি ঘটে? ক্যাপিটাল মাইনাস অ্যাকাউন্ট পেয়েবল প্লাস। অ্যাকাউন্টস পেয়েবল প্লাস। 6 নম্বরে আমার আছে এক্সপেন্স পেইড বাই ওনার্স। এক্সপেন্সেস পেইড বাই ওনার্স। যদি মালিকের দ্বারা কোনো এক্সপেন্স করা তাহলে ক্যাপিটাল মাইনাস ক্যাপিটাল প্লাস। একদিকে মালিক দিলে সেটা ক্যাপিটাল হিসেবে পরিগণিত হয়, অন্যদিকে ক্যাপিটাল কমে যায়, তাহলে ক্যাপিটাল মাইনাস ক্যাপিটাল প্লাস। এই ছয়টা একটু ভালো করে দেখো তোমরা।
3 নম্বর হচ্ছে অ্যাসেট পারচেজ বাই ওনার্স, তখন মালিক দ্বারা যখন কোনো অ্যাসেট ক্রয় করা হয় তখন দ্যাট অ্যাসেট প্লাস ক্যাপিটাল মাইনাস প্লাস। 4 নম্বর হচ্ছে এক্সপেন্স পেইড অন ক্যাশ, ক্যাশ যদি আমরা পেইড করি তাহলে ক্যাশ মাইনাস ক্যাপিটাল মাইনাস এক্সপেন্স পেইড অন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট শব্দ অন অ্যাকাউন্ট শব্দ অর্থ ধারে, ক্যাপিটাল মাইনাস অ্যাকাউন্টস পেয়েবল প্লাস এক্সপেন্স পেইড বাই ওনার্স ক্যাপিটাল মাইনাস ক্যাপিটাল প্লাস। এখন আমরা চলে যাবো 7 নম্বরে, রেভিনিউর ক্ষেত্রে কি ঘটনা ঘটে। রেভিনিউ অন ক্যাশ, যদি নগদে আয় হয় সেক্ষেত্রে আমার ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস। একটা আমার রেভিনিউ অন অ্যাকাউন্ট, যদি বাকিতে আয় হয় বাকিতে আয় হলে আমার কি ঘটনা ঘটে, ক্যাপিটাল প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস, অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস। 9 নম্বরে ক্যাশ উইথড্রু বাই ওনার্স, ক্যাশ উইথড্রু বাই ওনার্স ক্যাপিটাল মাইনাস ক্যাশ মাইনাস। ভালো করে দেখো, এই আছে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনের সূত্র। এই 9টা সূত্র জানতে পারলে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা করা যাবে। আমরা যদিও অঙ্কে পরে যাব, তার ভিতরে আগেই আমরা মোটামুটি এই মিনিংগুলো জানবো। মিনিংগুলো জানার পর জার্নালের নিয়মগুলো জানবো, জানার পরে আমরা অঙ্কের ভিতরে ঢুকবো। আপাতত এগুলো দেখো। আমরা এরপরে চলে আসবো, যেহেতু এটা আমাদের ফার্স্ট ক্লাস, এরপরে চলে আসবো মিনিংয়ে। আমাদের মিনিংগুলো কী সেটা জানতে হবে। মিনিংগুলো না জানলে তোমরা মোটামুটি অঙ্ক করে শান্তি পাবে না। যদিও আমাদের কাছে যখন আসবে তখন আমরা শিটটা দিয়ে দেবো, মিনিংয়ের শিট আছে, সেই শিটগুলো তোমরা ফটোকপি করে নিতে পারবে। তারপর আমরা একটু জানাই, যেমন অ্যাকাউন্ট রিসিভেবল, আমেরিকান পরিভাষা, ব্রিটিশ পরিভাষা। আমরা আগে ব্রিটিশ পরিভাষায় অঙ্ক করতাম, এখন আমরা আমেরিকান পরিভাষায় অঙ্ক করবো। এর বাংলা অর্থ কী সেটা আমরা জানাবো। অ্যাকাউন্ট রিসিভেবল মানে বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব। অ্যাকাউন্টস পেয়েবেল বিবিধ পাওনাদার। নোটস রিসিভেবল প্রাপ্য বিল। নোটস পেয়েবেল প্রদেয় বিল। বন্ডস পেয়েবেল ঋণপত্র। কমন স্টক বা ক্যাপিটাল স্টক। সাধারণ শেয়ার। স্টক হোল্ডার, শেয়ার মালিক। মার্চেন্ডাইজ পণ্য। মার্চেন্ডাইজ অর্গানাইজেশন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পণ্য। ইনভেন্টরিজ মজুদ পণ্য। এন্ডিং ইনভেন্টরিজ সমাপনী মজুদ পণ্য। বিগিনিং ইনভেন্টরিজ প্রারম্ভিক মজুদ পণ্য। বিগিনিং সেলস অন অ্যাকাউন্ট ধারে বিক্রয়। পারচেস অন অ্যাকাউন্ট ধারে ক্রয়। ফ্রেইট ইন ট্রান্সপোর্টেশন ইন
আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন। ফ্রেট আউট, ট্রান্সপোর্টেশন আউট, ডেলিভারি এক্সপেন্সেস মানে বহি পরিবহন বা বিক্রয় পরিবহন। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয়। আনকালেক্টেবল এক্সপেন্সেস বা ব্যাড ডেপস, কুঋণ বা অনাদায়ী দেনা। অ্যালাউন্স ফর ব্যাড ডেপস, কুঋণ সঞ্চিতি বা অনাদায়ী দেনা সঞ্চিতি। অফিস সাপ্লাইজ, অফিস দ্রব্যাদি। সাপ্লাইজ, মণিহারি। আনএক্সপায়ার্ড এক্সপেন্সেস বা অ্যাডভান্স এক্সপেন্সেস, অগ্রিম খরচ বা অনিশ্চিত ব্যয়। আনএক্সপেন্সেস এক্সপেন্সেস পেবেল, বকেয়া খরচ। আনআর্নড রেভিনিউ, অগ্রিম আয়। ইন্টারেস্ট এক্সপেন্সেস, প্রদত্ত সুদ। ইন্টারেস্ট পেবেল, বকেয়া সুদ। ইন্টারেস্ট রিসিভেবল, প্রাপ্য সুদ। ইউটিলিটিজ এক্সপেন্সেস, উপযোগ খরচ বা পানি, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন ইত্যাদি। পারচেজ ডিসকাউন্ট, ক্রয় বার্তা, প্রাপ্ত বার্তা, এটি নগদ বার্তা। সেলস ডিসকাউন্ট, বিক্রয় বার্তা বা প্রদত্ত বার্তা। ট্রেড ডিসকাউন্ট, এসবই কিন্তু আমরা আমেরিকান পরিভাষা বলছি। ট্রেড ডিসকাউন্ট, ক্রয়ের উপর বার্তা। মর্টগেজ পেবেল, বন্ধকি ঋণ। ইকুইপমেন্ট, যন্ত্রপাতি। সেলস জার্নাল, বিক্রয় জাবেদা। পারচেজ জার্নাল, ক্রয় জাবেদা। ওয়ার্কশিট, কার্যপত্র। উইথড্রলস, উত্তোলন। অ্যামোর্টাইজেশন, অবলোপন। অনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব বা নগদ তহবিল। এরপর আমরা বকেয়া বা ধারে অর্থ প্রকাশ করে এবং অগ্রিম অর্থ প্রকাশ করে সেগুলো আমরা একটু বোর্ডে লিখবো এবং সেগুলো তোমাদের ভালো করে জানতে হবে। এটা হচ্ছে বকেয়া বা ধারে অর্থ প্রকাশ করে এমন কিছু ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো তোমাদের জানতে হবে অবশ্যই। বকেয়া বা ধারে অর্থ প্রকাশ করে। অন অ্যাকাউন্ট, on credit, owing, bill, outstanding, to be paid। এরপরে আছে পেবেল, আনপেইড, লায়াবিলিটি, ওড, ডিউ, অ্যাক্রুড। এইগুলো আছে বকেয়া বা ধারে অর্থ প্রকাশ করে। অন অ্যাকাউন্ট মানে বকেয়া, অন ক্রেডিট মানে বকেয়া, ওয়িং মানে বকেয়া, বিল্ড মানে বকেয়া, আউটস্ট্যান্ডিং মানে বকেয়া, টু বি পেইড মানে বকেয়া, পেয়েবেল মানে বকেয়া, আনপেইড মানে বকেয়া, লায়াবিলিটি মানে বকেয়া, ওড মানে বকেয়া, ডিউ মানে বকেয়া, অ্যাক্রুড মানে বকেয়া। এগুলো ভালো করে দেখো, তোমাদের খুব গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডগুলো। এরপরে আমরা চলে আসবো অগ্রিম অর্থ প্রকাশ করে এমন কিছু ওয়ার্ড। প্রিপেইড, অ্যাডভান্স, unexpired, paid for next year,
ক্যারি ফরওয়ার্ড, ডিফার্ড, আনআর্নড। এটা হচ্ছে অগ্রিম অর্থ প্রকাশ করে। প্রিপেইড মানে অগ্রিম, অ্যাডভান্স মানে অগ্রিম, আনএক্সপায়ার্ড মানে অগ্রিম, পেইড ফর নেক্সট ইয়ার মানে অগ্রিম, ক্যারি ফরওয়ার্ড মানে অগ্রিম, ডিফার্ড মানে অগ্রিম, আনআর্নড মানে অগ্রিম। এই অর্থগুলো তোমাদের ভালো করে জানতে হবে, এবং এই অর্থগুলো ভালো করে না জানলে তোমরা অঙ্ক করে শান্তি পাবে না। এরপর আমার অ্যাসেট আছে, লায়াবিলিটিস আছে, অনার্স ইকুইটি কী কী আছে, এক্সপেন্সেস কী কী আছে, রেভিনিউ কী কী আছে বা রেভিনিউ ইনকাম কোনগুলি আছে, সেগুলো আমরা জানবো নেক্সট ক্লাসে, কারণ একদিনে এত কিছু জানা সম্ভব নয়। তাই আজকে মোটামুটি এই অর্থগুলো ভালো করে আর একবার দেখো, তারপরে আমি বিদায় নেব। যেহেতু একদিনে অর্থগুলো সব কিছু করা সম্ভব নয়, তাই তোমাদেরকে এই অর্থগুলো দিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করব। তাই আগামী ক্লাসে হয়তো অর্থসহ অন্যান্য যেমন একটু আগেই বললাম যে অর্থ আরও অনেক কিছুই আছে, অ্যাসেট আছে, লায়াবিলিটি আছে, অনার্স ইকুইটি আছে, এক্সপেন্সেস আছে, রেভিনিউ এবং ইনকাম আছে। এইগুলোর অর্থ আমরা পরবর্তীতে জানবো এবং নেক্সটে আমরা কি করব সেটা নিয়ে আলোচনা করব। তাই আজ আর কথা বাড়াবো না, তোমরা এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবাই মোটামুটি এম এ কালামের একবার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইটা কিনে ভালো, ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং দুই ডিপার্টমেন্টের জন্য এম এ কালামের বই। আমি তোমাদের তাপস স্যার বলছি, বিভাগীয় প্রধান, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। বইয়ের নাম হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, রাইটার আছে এম এ কালাম, অর্থাৎ কমার্স পাবলিকেশন, কমার্স পাবলিকেশনস। বিদায় নিলাম, ভালো থাকো, সুস্থ থাকো।